আসেন তখন মামা মামা কই? মামা আসেন। মামা আসসালামু আলাইকুম। আসেন, এখনই কাজ শুরু হবে। আসেন, সমস্যা নেই। আপনি স্যাম্পল করে আসছেন কেন? না, আপনি দেখি বলেন। ওটা তো ওই ডেট এক্সটেনশন করে তো কিসের? ওই অ্যাডমিশন হ্যাঁ, ওই ওদের না। আমি অলমোস্ট স্যার ছুটিতে আছে, মানে আজকে কালকেও ছুটি আছে ওনার। তাহলে শনিবার আমি হচ্ছে 3-4 দিন ছুটি নিয়েছে। গতকালকে কথা বললাম, আজকে তো পাইনি ভাই। আর ওই নবমগঞ্জের অকাবিলাসী দোকান ছেড়ে দিতে হবে অ্যাডভান্স টাকা দিচ্ছেন তো আচ্ছা, ওই যে তুলা তোলা বলেছে তুমি জানুয়ারি ভাড়া দিয়ে বেরোয় যাবে বুঝলেন? শনিবার আসবেন হ্যাঁ, শনিবারে ছুটিতে আছে। বলছি তো, সমস্যা নেই, আমি করে দেবো, বলেছি তো। এখান থেকে বললেন যে বোর্ডে কি করতে হয় হ্যাঁ, বোর্ডে তো সমস্যা নাই, বোর্ডে যায়। হ্যালো, শুনতে পাই মোস্তাক? ওই যে বললাম না, একটু পরে দিলে। কিসের টাকাটা মামা? দোকানে 2400 আচ্ছা, রাখেন। এত টাকা খাবে কে? হ্যালো, চার্জ দিতে হবে স্যার একটু। তো ঠিক আছে ক্লাস জি মামা, আসসালামু আলাইকুম। নিয়ে যান, স্যান্ডেল নিয়ে যান নিচে আপনি। শোনা যায়? শোনা যায় রে বাবা? মামা এসছিল, হ্যাঁ মামা এসছিল। কানিস পাতামা মিমোসি মামা এসছিল। এখন নোটিফিকেশন আসে না, আমার সেটিংয়ে কোনো সমস্যা নাই। জেসমিন খাতুন, নোটিফিকেশন কেন দিব? তোমাদের তো শনি সোম বুধ ফাংশনের ক্লাস হয় 6:30টায়। যদি কখনো টাইম চেঞ্জ হয় তখন আমি নোটিফিকেশন দিই। ব্যাপারটা তো এইটা। ডিফারেন্সিয়েশন তাই রবি মঙ্গল বৃহস্পতি ডিফারেন্সিয়েশন ক্লাস হয়। যদি কখনো 5:40 হয় তখন আমি আগে নোটিশ দিয়ে দিই, আজকে 5:40 হবে। তোমাদের এমনি শিডিউল টাইম তো 6:30টায়। যদি আগে বা পরে বা যদি না হয় ক্লাস, তখন আমি নোটিশ দিই, ঠিক না? তো তোমরা আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আমরা ডোমেন নেম সংক্রান্ত বহুত কিছু জিনিসপত্র শিখে ফেলেছি। হ্যাঁ, এখন এক্সপোনেনশিয়াল ফাংশনেরও ডোমেন নেম শিখে ফেলেছি, গতদিন লাস্ট পর্যন্ত শিখেছি। ওকে, এবারে লগারিদমিক ফাংশনের ডোমেন আর রেঞ্জ শেখার আগে আমরা একটু ওই যে একক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, এই জিনিসগুলো একটু শিখে আসি। তাহলে তোমাদের লগারিদমিক ফাংশনের গ্রাফগুলো নিয়ে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করতেছি, তাই না? এখানে দাও মোস্তাক। মাপের থেকে ছোট নাকি? একটু মোবাইলে চার্জ দিচ্ছি, যে মোবাইলে করতেছে এটা তো চার্জ নাই, তো এই জন্য আর কি। ওকে,
মোবাইল একটু চার্জ দিলাম। তো আজকে আমরা শিখব হচ্ছে এক এক ফাংশন আজকের আলোচনার ভিতরে থাকবে এক এক ফাংশন আলোচনা, সার্বিক ফাংশন আলোচনা, কারণ এগুলো তোমাদের এখন পারবা। সার্বিক ফাংশন কি হলো, তারপরে আমরা শিখব হচ্ছে বিপরীত ফাংশন। ওকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এগুলো, বিপরীত ফাংশন। জানি না বিপরীত ফাংশন পর্যন্ত যেতে পারবো কিনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক এক ফাংশন কিভাবে আমরা যাচাই করব কোন একটা ফাংশন, তারপরে সার্বিক ফাংশন কিভাবে যাচাই করব, বিপরীত ফাংশন কিভাবে যাচাই করব। ওকে, তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কথার কথা। আমরা এক এক ফাংশন কিভাবে যাচাই করব সেটা আগে দেখো। স্টেপ 1, এক এক ফাংশন যাচাইয়ের জন্য স্টেপ 1-এ প্রথমত এইভাবে ধরে নেবা, 9 10 এগুলো ছিল x1 x2 দুইটা ডোমেনের দুটা মান বিলংস টু আর না, ডোমেন ধরে নেবা। পানি পড়ছে নাকি মোস্তাক উপরে, দেখো তো। রাখো। ওকে, তাহলে x1 x2 দুইটা ডোমেনের মান ডোমেনের ভিতরে আছে এটা ধরে নিবা। ওকে, স্টেপ 2 এ লেখো f of x1 ও f of x2 নির্ণয় করতে হবে। ওকে, f of x1 ও f of x2 নির্ণয় করতে হবে। স্টেপ 3, এক এক যাচাইয়ের জন্য ফাংশনটি এক এক যাচাইয়ের জন্য f of x1 ইকুয়াল টু f of x2 বলে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করতে হবে। এবার আসো সিদ্ধান্ত। যদি f of x1 ইকুয়াল টু f of x2 বলে সরলীকরণ করে যদি x1 ইকুয়াল টু x2 আসে, x1 ইকুয়াল টু x2 হয়, তখন ফাংশনটি এক এক, তখন ফাংশনটি হবে এক এক। ওকে, তাহলে আবার বলি প্রথম থেকে, আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে, আমরা কিন্তু এক এক ফাংশনের সংজ্ঞা শিখেছিলাম সেই বিগত কয়েক বছর আগে, যে প্রত্যেকটা সন্তানের পৃথক পৃথক মা থাকলে সেটাকে বলি আমরা এক এক ফাংশন। মনে আছে তোমাদের নিশ্চয়ই? সন্তানগুলো ছিল ডোমেন আর মাগুলো ছিল রেঞ্জ। তোমাদের মনে আছে কিনা জানি না। তাহলে এখানে আমি দুইটা পৃথক সন্তান ধরেছি, x1 এবং x2, ডোমেনের ভিতরে দুইটা পৃথক সন্তান ধরেছি। f of x1টা কি? f of x1টা হচ্ছে x1 এর মা, f of x2টা কি? x2 এর মা। এখন দেখো, এই দুটা মা যদি একই মা হয়, একটা মা হয়, আমি এটা বলছি, দুইটা মা যদি একটা মা হয়, এই সন্তান দুটাও হবে একটা সন্তান, তখনই সেটাকে আমরা বলবো এক এক ফাংশন। কি ক্লিয়ার? অর্থাৎ এই তিনটা স্টেপ যদি অবলম্বন করতে পারি আমরা, তাহলে ফাংশনটি এক এক হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট প্রথমত x1 x2 বিলংস টু ডোমেন ধরে নেব, সেকেন্ড স্টেপ f of x1 বের করব, f of x2 বের করব, থার্ড স্টেপ এক এক যাচাইয়ের জন্য f of x1 ইকুয়াল টু f of x2 বলে সরলীকরণ করে যদি আমরা এই সম্পর্কটা দেখতে পাই, তাহলে ফাংশনটি হবে এক এক। ওকে, এই ফলস মারে কেন?
এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে একটা অঙ্ক দিই, তোমরা নিজেরা করবা। if such that n to n, ওকে, এবং দিলাম তোমাদেরকে f of x equal to 2x square plus 3। আমি যদি এখন তোমাদেরকে বলি এই ফাংশনটি এক এক কিনা যাচাই করো, এই ফাংশনটি এক এক কিনা যাচাই করো, ওকে। তাহলে তোমরা করো তো দেখি এই অঙ্কটা এক এক কিনা। ফার্স্ট স্টেপ আগে ধরে নিবা, আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। ধরি x1 x2 belongs to domain। হোয়াট ইজ ডোমেন? এখানে ডোমেন হচ্ছে তীরের প্রথমে যেটা থাকে সেটা ডোমেন, তীরের সামনে যেটা থাকে সেটাকে বলা হয় কোডোমেন। এটা হচ্ছে ডোমেন, ওকে, আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে এখানে ডোমেন কে? ক্যাপিটাল এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তাহলে x1 x2 belongs to ক্যাপিটাল এন, ওকে। এখানে ডাবল টার্ম দেওয়ার অর্থ হচ্ছে এগুলোকে বাস্তব সংখ্যায় সকল পূর্ণ সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বোঝানো হয়েছে। তাহলে x1 x2 belongs to ডোমেন। ডোমেন মানে এখানে যেটা থাকবে সেটা। ক্লিয়ার? পরের স্টেপ, সেকেন্ড স্টেপ কি ছিল? f of x আমার দেওয়া আছে, আমাকে বের করতে হবে f of x1। তাহলে f of x1 ইকুয়াল টু, তাহলে x এর জায়গায় বসালাম x1, তাহলে এখানে হবে 2x1 স্কয়ার প্লাস 3। f of x2 বের করো, এটা ইকুয়াল টু 2x2 প্লাস 3, ওকে। তাহলে দেখো আমি 2 নম্বর স্টেপ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার তোমাদের কাজ 3 নম্বর স্টেপটা করা। 3 নম্বর স্টেপটা তোমরা নিজেরা করো, 3 নম্বর স্টেপটা নিজেরা করো তাড়াতাড়ি। রেজিনা সুলতানা বলছে এক এক হবে না। স্মিতা মহুয়া বলছে এক এক হবে না। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, খুবই সুন্দর। তন্ময় ইসলাম এক এক নয়, সুন্দর। কে বলছে তোমরা অঙ্ক বোঝো না? নিশাত তাসনিম নেহা বলছে এক এক নয়। স্বপ্ন পূরণের দিন এক এক না। মোহাম্মদ মাহফুজুল নবী দেওয়ান বলছে এক এক না। ভেরি গুড, ভেরি গুড, এক এক হবে না। কিন্তু তোমাদের কারোরই অ্যান্সার হয়নি। যারা এক এক বলেছো তাদের অ্যান্সারটা সঠিক। এটা হবে এক এক ফাংশন। কি জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক এক যাচাইয়ের জন্য, এক এক যাচাইয়ের জন্য ধরি f of x1 equal to f of x2। কিভাবে তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে হয় সেটা দেখেছো? তাহলে বা 2x1 স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 2x2 স্কয়ার প্লাস 3। এই 3 আর এই 3 ফ্রি, এই 2 আর এই 2 ফু দিয়ে উড়ে গেলে থাকে x1 স্কয়ার ইকুয়াল টু x2 স্কয়ার। এতদূর পর্যন্ত করার পরে যারা এক এক না বলেছ তাদের ভিতরে ধারণা ছিল এরকম, যে যাদের ধারণা এরকম ছিল যে x1 ইকুয়াল টু প্লাস মাইনাস x2 লিখবো, ভুলটা তুমি এখানেই করেছো। x1 ইকুয়াল টু প্লাস মাইনাস x2 হবে না। তোমার কি হুঁশ আছে যে তুমি নিজের মুখে, তোমার নিজের মন দিয়ে বলেছো x1 x2 হবে বিলংস টু ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে সকল ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ x1 এবং x2 হবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে তুমি নেগেটিভটা নিতে পারো না। তাহলে এখানে তোমাকে বলতে হবে যে এখানে অতএব এখানে লিখতে হবে যেহেতু x1 x2 belongs to ক্যাপিটাল এন, অতএব x1 ইকুয়াল টু x2। তাহলে দেখো x1 ইকুয়াল টু x2 কিনা, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন। কি ক্লিয়ার? যারা এক এক না বলেছিল কি ক্লিয়ার? আটকে আছে কেন আমার এখানে? তাহলে এটা এক এক না, এটা এক এক না যারা বলেছিল তাদের কি হলো? তারা ধোকা খেয়ে গেল। তাহলে এটা অবশ্যই এক এক হবে। ওকে, তাহলে কোন একটা ফাংশন এক এক কিনা
সেটা নির্ভর করবে প্রদত্ত শর্তের উপরে, তাই কিনা বলো? প্রদত্ত শর্তের উপরে। যদি এই অঙ্কটাই এরকম ভাবে আসতো, যেমন দেখো, যদি এরকমটা আসতো যে এফ সাজ দ্যাট, একই অঙ্ক আর টু আর এফ অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3, একই অঙ্ক। এফ অফ এক্স ফাংশনের দিকে তাকায় লাভ নাই, তোমাকে তাকাইতে হবে এখানে। তোমার এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি এই ফাংশনে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহার করতে পারবা, অর্থাৎ প্লাস বসাতে পারবা, মাইনাস বসাতে পারবা, যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারবা, রাইট? এখন আসো, তাহলে আমরা স্টেপ অনুযায়ী করি যে x1 x2 বিলংস টু r, অতএব f of x1 equal to 2x1 স্কয়ার প্লাস 3, f of x2 equal to 2x2 স্কয়ার প্লাস 3। তারপরে এক এক যাচাইয়ের জন্য আমরা ধরবো f of x1, এর ভাষাটা লিখলাম না, f of x1 equal to f of x2। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা? তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা যদি বলি, তাহলে 2x1 স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 2x2 স্কয়ার প্লাস 3, 3 3 কাটা গেল, 2 2 কাটা গেল, x1 স্কয়ার ইকুয়াল টু x2 স্কয়ার। এখানে তুমি লিখতে পারবে অতএব x1 ইকুয়াল টু প্লাস মাইনাস x2, কারণ এখানে তুমি বলেই নিয়েছো x1 এবং x2 বিলংস টু ক্যাপিটাল আর, অর্থাৎ x1 এবং x2 হবে যে কোনো বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক ঋণাত্মক যে কোনো বাস্তব সংখ্যার সেট। আরে ভাই এমনি এমনি অঙ্ক দেখে তো ফিলিংস থেকে বলা যায় যেটা এক এক হবে না, কারণ দেখো আমি যদি এখানে x এর জায়গায় 1 বসাই তাহলে ফাংশনটির মান হবে 5, আবার x এর মান যদি আমি -1 বসাই তাহলে ফাংশনটির মান হবে তাও 5। তার মানে কি তুমি 1 এর জন্য ফাংশনটির মান পালা 5, -1 এর জন্য ফাংশনটির মান 5, তার মানে কি একাধিক সন্তানের একটা মা। তাই বহু সন্তানের যখন একটা মা হয় তখন সেই ফাংশনটাকে বলা হয় বহু এক ফাংশন। এটা তাহলে এক এক ফাংশন না। কি ক্লিয়ার? যে 1 এর জন্য একটা মা, যে মা, -1 এর জন্য সেই মা, সুতরাং এটা এক এক ফাংশন না, এমনি ফিলিংস থেকেও বলা যায় এটা। কি ক্লিয়ার? বুঝা গেছে বাবা? ফাংশন না। কি ক্লিয়ার? যে 1 এর জন্য একটা মা, যে মা, -1 এর জন্য। সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম সৈকত, আমি যে এখন আবার লাইভ ক্লাসে ঢুকেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি চেঞ্জ করে নেন ভাই। হ্যাঁ ফোন দিন। আচ্ছা 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 ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে। কি ক্লিয়ার ভাইজান? বলো। হাসনায়না শামসুনায়না আইডি থেকে তুর্য বলছে, তাহলে কি আমার আম্মু বহু এক ফাংশন? তোমার আম্মু বহু এক ফাংশন না, তোমাদের পরিবারটা বহু এক ফাংশন। আম্মু বহু এক ফাংশন না রে পাগলা। যে ফাংশনে, যে পরিবারে একাধিক সন্তানের একটা মা আছে, সেই ফাংশনটাকে আমরা বলবো, যে সেই পরিবারকে বলবো বহু এক পরিবার। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এটা এক এক ফাংশন হয়ে গেল। তাহলে এক এক ফাংশন আমরা যাচাই করা শিখে গেছি, তাই না? এবারে আরেকটা বলবো, দেখো, if such that r বাদ 3/2 tends to r এবং f of x equal to 5x plus 7 divided by 2x minus 3, ওকে? এই ফাংশনটা দিয়ে বললাম ফাংশনটি এক এক ও সার্বিক কিনা যাচাই করো। ওকে, এই ফাংশনটি এক এক ও সার্বিক কিনা যাচাই করো। তো আমরা এক এক ফাংশন যাচাই করার এতক্ষণ থেকে বুদ্ধি শিখলাম। সার্বিক ফাংশন আমি যখন তোমাদেরকে প্রথম দিন বা দ্বিতীয় দিন ক্লাস করাই,
যখন আমি ফাংশনের বেসিক আলোচনা করি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ফাংশন তখনই সার্বিক হবে যদি রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়। কোন একটা ফাংশনের রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তাহলে সার্বিক প্রমাণের জন্য আমার কি লাগবে? ফাংশনটির রেঞ্জ বের করা জানতে হবে এবং কোডোমেন জানা থাকতে হবে। কোডোমেন, কোন একটা ফাংশনের রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তখন সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক ফাংশন। কি ক্লিয়ার? আর এক এক ফাংশন কিভাবে যাচাই করব সেটা তো আমরা শিখলাম। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা এক এক যাচাই করি। তাহলে এক এক যাচাই, একবার পুরো অঙ্কটা করে দেব আমি। হ্যাঁ, পুরো অঙ্কটা করে দিচ্ছি। লেখো নিয়ম অনুসারে ধরি x1 x2 belongs to ডোমেন। ডোমেন কত এখানে বলে দেওয়া আছে, তীরের সামনে মানে আগে যেটা থাকবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেন, আর বাদ 3/2। তাহলে আমরা ধরে নিলাম যে x1 এবং x2 দুটা উপাদান যারা কিনা ডোমেনের অন্তর্ভুক্ত। যদি ডোমেনের অন্তর্ভুক্ত না হতো তাহলে তো আমি সেই মানটা বেরই করতে পারতাম না, ঠিক কিনা বলো? কোন একটা ফাংশনের ডোমেনের ভিতরে যদি এই x এর মান না থাকে তাহলে সেটা তো আমি ফাংশনটার মান বের করতে পারবো না, সেটার জন্য কোনো প্রতিচ্ছবি পাবো না, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব f of x1 বের করো। f of x1 equal to 5x1 plus 7 divided by 2x1 minus 3, এই যে এখান থেকে বের করতেছি। ওকে, এবার f of x2 বের করো। f of x2 equal to 5x2 plus 7 divided by 2x2 minus 3। তাহলে আমার প্রদত্ত ফাংশন থেকে প্রদত্ত ফাংশনের সাহায্যে f of x1 বের করলাম এবং f of x2 বের করলাম। সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ কি ছিল? এক এক যাচাইয়ের জন্য আমরা ধরব এক এক যাচাইয়ের জন্য ধরি f of x1 equal to f of x2। ক্লিয়ার? বাহ, 5x1 plus 7 divided by 2x1 minus 3 equal to 5x2 plus 7 divided by 2x2 minus 3। কি ক্লিয়ার? এবার তোমরা একটু এটা সলভ করো না প্লিজ। আর গুণ করে এপার ওপার পার করে তোলপার তুলে একটা ইকুয়েশন একটা সলভ করো প্লিজ। কত আসে একটু দেখো, তোমরা করো একটু প্লিজ, কিছু মনে করো না। হ্যাঁ, হয়েছে? কি লিখতেছো এগুলো তোমরা? সরি, সারি, এগুলো কি? সার্বিক হবে না। ভেরি গুড, তোমরা তো শিখে গেছো অঙ্ক। তোমরা উজ্জ্বলের ছাত্রছাত্রী, এটা বুঝাই দিচ্ছ নাকি? x1 equal to x2 এসছে, তাই না? তাহলে আর গুণ করে, আর আমার মতো মানুষ হলে এটা আর গুণ করতো না, সরাসরি এখানে লিখে দিতাম অতএব x1 equal to x2, x1 equal to x2, অতএব x1 equal to x2। তোমরা আর গুণ করে এপার ওপার পার করে তোলপাড় তোলে দেখবে x1 equal to x2 আসবে। সুতরাং ফাংশনটি এক এক। সুতরাং ফাংশনটি এক এক। কি ক্লিয়ার? তাহলে এক এক ফাংশন যাচাই হয়ে গেল। এবার সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন কিভাবে যাচাই করব? এবার সার্বিক যাচাই। তাহলে তোমাদেরকে জানতে হবে সার্বিক যাচাইয়ের সময় আমাদের কোডোমেন লাগবে আর রেঞ্জ লাগবে।
লিখবা এইভাবে, এফ সাচ দ্যাট আর বাদ 3/2 টেন্ডস টু আর, সংজ্ঞা হতে, এটা কিন্তু একটা সংজ্ঞা আর কি, এই সংজ্ঞা হতে ফাংশনটির পাই, লিখো সংজ্ঞা হতে পাই ফাংশনটির কোডোমেন, ফাংশনটির কোডোমেন, কোডোমেন ইকুয়াল টু আর। আমরা জানি এইরকম সংজ্ঞায় তীরের সামনে যা থাকে সেটাই হচ্ছে কোডোমেন, তীরের সামনে যেটা থাকে সেটা কোডোমেন, রাইট? রেঞ্জ কিন্তু এখনো বের করিনি। তাহলে আমি তোমাদেরকে এইটুকু কনফার্মেশন লেটার দিতে চাই, আমি তোমাদেরকে এরকম একটা কনফার্মেশন লেটার দিতে চাই যে যদি এরকম শর্ত না দেওয়া থাকে, শুধু ফাংশনটা দেওয়া থাকে, যদি বলে ফাংশনটি সার্বিক প্রমাণ করো, তাহলে বলে দেবা সরি স্যার, আপনি এখানে কোডোমেন সম্পর্কে কোনো ধারণা দেননি বা কোডোমেনের কোনো ক্লু দেওয়া নাই, সুতরাং এই ফাংশনটি সার্বিক কিনা এটা আমি আপনাকে প্রমাণ করতে দিতে ব্যর্থ প্রেমিক। ওকে, তাহলে এরকম শর্ত যদি না দেওয়া থাকে, যদি তারপরে বলে ফাংশনটি সার্বিক কিনা, তখন এটা উত্তর লিখতে পারো, স্যার পারলে আপনি করে নিন। ব্যাপারটা তো এরকমই, কারণ আমার তীরের সামনে যেটা থাকবে সেটা তো কোডোমেন, রাইট? তাহলে কোডোমেন বের করে ফেলেছি, এবার রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় করার সময় কি করব, আমরা যেভাবে করি আর কি, ধরি y ইকুয়াল টু এই ধরনের এই আকৃতির ফাংশনের রেঞ্জ বের করার সময় আমরা এটাকে y ধরে নিই, 5x প্লাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 3, তাহলে বাহ, আর গুণ করে x এর মান বের করতে হয়, 2xy মাইনাস 3y ইকুয়াল টু 5x প্লাস 7। ওকে, বা এই পাশে x এর টার্ম নিয়ে আসে, x কমন নাও, 2y মাইনাস তাহলে 2y মাইনাস 5 ইন্টু x, এটা ইকুয়াল টু 3y প্লাস 7। ওকে, তাহলে অতএব x ইকুয়াল টু 3y প্লাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 5। তাহলে এই আকৃতির যত ফাংশন আছে সেই ফাংশনের রেঞ্জ বের করা আমি তোমাদেরকে শিখাইছি না বলো তো? বিভিন্ন টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ শিখাইছি সেই জন্য আগে। তাহলে কি করব আমরা, ফর x বিলংস টু r, ফর x বিলংস টু r, x বাস্তব হতে হলে 2y মাইনাস 5 এটা কখনো 0 হওয়া যাবে না, রাইট? তার মানে y কখনো 5/2 হওয়া যাবে না, অতএব y নট ইকুয়াল টু 5/2। কি ক্লিয়ার? তাহলে y মানে কি, ফাংশনটির মান, তাহলে ফাংশনটির মান কখনো 5/2 হওয়া যাবে না, অতএব রেঞ্জ ইকুয়াল টু r বাদ 5/2। এবার বলো মাস্টার, আমার এই ফাংশনটার রেঞ্জ আসলো r বাদ 5/2, বাট কোডোমেন কত r, এই রেঞ্জ আর কোডোমেন কি সমান? কোডোমেন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে r বাদ 5/2, তাহলে এখানে লিখতে হবে হেজেতো রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন, রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন, সুতরাং ফাংশনটি সার্বিক নয়, সুতরাং ফাংশনটি সার্বিক নয়। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার তোমাদের? বলো তো একটু প্লিজ, কোনো ভেজাল আছে কিনা এখানে? কি ক্লিয়ার? লিখে দেবো, পারলে করে দেখান, পারলে উজ্জ্বল ভাই পড়ানো ছেড়ে দিবে। হ্যাঁ ঠিকই বলেছ। ওকে, ভেরি গুড। তাহলে কারো কি বুঝতে সমস্যা হয়েছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সুন্দর। তাহলে যে কোনো ফাংশন আমরা সার্বিক কিনা
তাহলে আমি একটা জাস্ট স্যাম্পল দেখাইলাম, অনেক অঙ্ক আছে। এখন তোমাদেরকে যেটা করতে হবে, একটা ফাংশন সার্বিক কিনা এটা যাচাইয়ের জন্য কোডোমেন, কোডোমেন তোমার রেডিমেড প্রশ্নে দেওয়াই থাকবে। রেঞ্জ কিভাবে বের করবা, আমরা বিভিন্ন প্রকার ফাংশনের রেঞ্জ বের করা শিখেছি, তাহলে ওগুলোর ভিতরে যদি আসে তাহলে আমাদেরকে আটকাতে পারবে না, রাইট? বহুত প্রকারের ফাংশনে আমরা রেঞ্জ বের করা শিখেছি, ঠিক কিনা বলো? তাহলে রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তখনই ফাংশনটি সার্বিক ফাংশন। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে এখানে? কোনো ভেজাল নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে যদি তোমাকে বলা হয় এরকম, তাহলে একটা ফাংশন একক এবং সার্বিক কিনা সেটার জন্য রেঞ্জ বের করতে পারাটা খুব জরুরি ছিল। এই জন্য আমরা বিভিন্ন প্রকার ফাংশনের রেঞ্জ বের করা শিখে পেরেছি। তাহলে সব কটা প্রকারের একটা করে ফাংশন নিয়ে কোডোমেন আর রেঞ্জ সমান কিনা এগুলো দেখে তোমার সার্বিক যাচাই করতে পারবা, ঠিক কিনা? এবার আসো আমরা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করব। বিপরীত ফাংশন, আচ্ছা আর দু একটা দিব নাকি? যেমন দেখো আরেকটা ফাংশন দিচ্ছি তোমাদের। এরকম একটা ফাংশন দিলাম, if such that এরকম দিলাম 0 to ইনফিনিটির আগ পর্যন্ত tends to ওয়ান টু ইনফিনিটির আগ পর্যন্ত দিয়ে বললাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? তাহলে দেখো মোস্তাক, এখানে কিন্তু আমি ডোমেন দিয়েছি 0 সমান বসাতে পারবা, 0 থেকে বড় বসাতে পারবা, রাইট? আর কোডোমেন দিয়েছি 1 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে প্রথম কথা হচ্ছে এই ফাংশনটির ডোমেন তো দেওয়াই আছে, সংজ্ঞায়িত করাই আছে। তাহলে ফাংশনটির ডোমেন, তাহলে ফাংশনটির ডোমেন মানে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু তুমি বসাইতে পারবা 0 থেকে শুরু করে ইনফিনিটির আগ পর্যন্ত, রাইট? এখন আসো, আমি তোমাদেরকে বলেছিলাম কোন একটা ফাংশনের ডোমেন যদি এরকম ব্যবধি আকারে থাকে তাহলে সর্বনিম্ন মানটা আগে বসাও। এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ফাংশনটির মান কত হবে মোস্তাক? 1, 0 প্লাস 1 মানে 1। এখন যদি বলি এক্স গ্রেটার দেন যদি 0 হয়, 0 থেকে যদি বড় হয়, তাহলে এটার সাথে প্লাস 1 আছে, তাহলে এফ অফ এক্স গ্রেটার দেন হবে 1। তার মানে কি, স্যারকে বললাম স্যার আরো অনেক পারতাম মান বসাতে, কিন্তু করলাম না। তাহলে এফ অফ এক্স এর মান 1 পাওয়া সম্ভব, 1 এর থেকে বড় পাওয়া সম্ভব। কি ক্লিয়ার? তাহলে কি আমরা বলতে পারি অতএব এখানে এফ অফ এক্স এর মান বা রেঞ্জ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তার মানে রেঞ্জ হবে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, তাহলে 1 এর সমান অথবা এর থেকে বড়, বাট ইনফিনিটির আগ পর্যন্ত, ঠিক না? তাহলে বলো এর রেঞ্জ এটা। এর সংজ্ঞা থেকে তীরের সামনে যেটা থাকে সেটা কোডোমেন। তাহলে এই সংজ্ঞা থেকে কি আমরা বলতে পারি ফাংশনটির কোডোমেন ইকুয়াল টু 1 থেকে শুরু করে ইনফিনিটির আগ পর্যন্ত? বলো রেঞ্জ আর কোডোমেন সমান কিনা? সুতরাং এই ফাংশনটি সার্বিক। কি ক্লিয়ার ভাইজান? এই ফাংশনটি তাহলে সার্বিক। কোনো ভেজাল আছে এখানে? কোনো ভেজাল নাই, হয়েছে? ওকে, সার্বিক ফাংশন হবে। ওকে ওকে, ক্লিয়ার? কোনো সমস্যা নাই। তাহলে এটা আমরা সার্বিক ফাংশন আমরা পড়লাম। এবার আসো, যদি আমি তোমাকে বলি যে এরকম একটা ফাংশন দিলাম, দেখি তোমরা পারো কিনা। এফ অফ এক্স ইকুয়াল টু, না সরি, আগে শর্ত দিতে হবে।
এফ সাজ দ্যাট -1 থেকে +1 পর্যন্ত টেন্ডস টু -1 থেকে +1 পর্যন্ত। ওকে, দিয়ে বললাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আমার এখন প্রশ্ন, এই ফাংশনটি সার্বিক কিনা এটা যাচাই করো, শুধু সার্বিক কিনা সেটা যাচাই করো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফাংশনটি সার্বিক কিনা এটা যাচাই করতে হলে ইউ হ্যাভ টু জানতে হবে যে এখানে ডোমেন কত। তাহলে ডোমেন হচ্ছে এখানে সীমাবদ্ধ ডোমেন, ডোমেন এক্স ইকুয়াল টু -1 থেকে +1 পর্যন্ত, রাইট? এখন দেখো, এক্স এর মান যদি তোমার -1 হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে সাইন অফ -1, রাইট? দিস ইকুয়াল টু -0.017, কারো মোবাইল নাম্বার এখানে আসবে, এরকম হয়তো বা, জানি না, এরকমই আসার কথা, কারো মোবাইল নাম্বার হতে পারে। যদি এক্স ইকুয়াল টু 1 হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে সাইন 1, সাইন 1 এর মান 0.017, কার একটা মোবাইল নাম্বার আসবে, রাইট? আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো ফাংশনের ডোমেন সীমাবদ্ধ ডোমেন হয়, অর্থাৎ ডোমেনের সর্বোচ্চ মান থাকে, সর্বনিম্ন মান থাকে, মাঝখানে যদি 0 থাকে, 0টাও বসাবা, তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে সাইন 0, সাইন 0 মান হচ্ছে 0। ক্লিয়ার? এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, স্যার আমি আরো পারতাম কিন্তু বের করলাম না। এই প্রাপ্ত মানগুলোর মধ্যে সর্বোচ্চ মান 0.017, সর্বনিম্ন মান -0.017, অতএব এই ফাংশনটির রেঞ্জ ইকুয়াল টু -0.017 ... 0.017 ... এত দূর পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ। এখন বলো, এই রেঞ্জ আর এই কোডোমেন কি সমান? রেঞ্জ আর কোডোমেন সমান না, সুতরাং এই ফাংশনটি সার্বিক নয়। কি ক্লিয়ার? কি বোঝা গেছে? ও ভাইজান ক্লিয়ার? তোমরা কি বুঝতেছ? এই ফাংশনটি সার্বিক নয়। বুঝছে? ফাংশনটি সার্বিক নয়। কোনো ভেজাল আছে? ওকে, তাহলে আমি বিভিন্ন প্রকার ফাংশনের একটু ডোমেন রেঞ্জ বের করে তোমাদেরকে সার্বিক এক এক যাচাই করা শেখালাম। এবার আমরা বিপরীত ফাংশন শিখব, ঠিক আছে? কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে, একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় তখনই সম্ভব। ওকে, তাহলে বিপরীত ফাংশন নির্ণয় তখনই সম্ভব, তখন এগুলো আগে শিখাইছি প্রথম দিনে মোস্তাক, তোমার মনে আছে তাই না? তখনই সম্ভব যদি ফাংশনটি কি হয়, একক ও সার্বিক হয়। যদি ফাংশনটি একক ও সার্বিক হয়, সার্বিক হয়। কি ক্লিয়ার? তাহলে এই তথ্যটা না জানা পর্যন্ত তুমি একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবা না। তো আমি জানি না আমাদের দেশে বইগুলোতে যেভাবে অঙ্কগুলো দেওয়া থাকে বা যেভাবে প্রশ্নগুলোতে আসে, সেটা আমাকে একটু যদি ক্লিয়ার করা হতো। আমি আমার মতামতটা তোমাদেরকে দিচ্ছি। ওকে, এফ ইনভার্স এক্স কিন্তু এফ অফ এক্স এর বিপরীত ফাংশন না। প্রথমত এটা বললাম। ওকে, এর সত্য মিথ্যা অনেক কিছুই আছে।
যদি তোমাকে বলে যে এফ অফ এক্স দেওয়া আছে এফ ইনভার্স এক্স নির্ণয় করো, তাহলে ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা সেটা যাচাই করার কোনো প্রয়োজনই নাই। কি ক্লিয়ার? এফ ইনভার্স এক্সটা হচ্ছে এফ অফ এক্স এর বিপরীত সম্পর্ক, নট ফাংশন। সেই সম্পর্কটা ফাংশন হতেও পারে, নাও পারে, রাইট? আবার বলছি, এফ অফ এক্স ফাংশন দেওয়া থাকবে, ওকে? তোমাকে এফ ইনভার্স এক্স নির্ণয় করতে হবে। এই এফ ইনভার্স এক্সটা হচ্ছে এফ অফ এক্স এর বিপরীত সম্পর্ক, নট ফাংশন। সেই সম্পর্কটা ফাংশন হতেও পারে, নাও পারে। তাহলে এফ ইনভার্স এক্স এফ অফ এক্স এর বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক, এই জিনিসটাকে ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? তাহলে এফ ইনভার্স এক্স কিন্তু এফ অফ এক্স এর বিপরীত ফাংশন না। বাট যদি তোমাকে বলে যে এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং সামথিং লাইক দ্যাট দেওয়া আছে, এইটা হলে বিপরীত ফাংশন নির্ণয় করো, বিপরীত ফাংশন নির্ণয় করো। এই বাংলা ভাষায় যদি লেখা থাকে বিপরীত ফাংশন নির্ণয় করো, দেন ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট এফ অফ এক্স ইজ 1 or 2, অর্থাৎ এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা সেটা আগে তোমাকে কনফার্ম হতে হবে, তারপরে তোমাকে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে, রাইট? তাহলে বাংলা ভাষায় যদি বলে যে বিপরীত ফাংশন নির্ণয় করো, তার মানে বিপরীত সম্পর্ক তৈরি করার পরে সেটা ফাংশন হতে হবে। কি ক্লিয়ার? তাহলে তোমরা এই দুটা জিনিসের মধ্যে তোমরা একটু পার্থক্য বুঝতে পারলা কিনা সেটা দেখো, ওকে? এইটা নিয়ে মানুষজনের অনেক অনেক দুর্বলতা আছে, এই কনসেপ্টটা নিয়ে অনেকের দুর্বলতা আছে। যেমন দেখো ভাইজান, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট? এটা মানে কিন্তু এই ফাংশনটার বিপরীত সম্পর্ক বের করতে বলা হয়েছে। অর্থাৎ এটা আরো ভালো ব্যাখ্যা হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের যে গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখাকে একটা দর্পণ চিন্তা করলে, অর্থাৎ অভেদ ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা একটা অভেদ ফাংশন, মূল বিন্দুগামী সরলরেখা, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ এটা ঢাল হচ্ছে 1। আমরা পৃথিবীতে যতগুলো বিপরীত সম্পর্ক তৈরি করি সবই কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বোঝায়। আমরা অ্যাকচুয়ালি এফ অফ এক্স আর এফ ইনভার্স এক্স অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করা বোঝায়। সেই প্রতিবিম্বটা ফাংশন কিনা সেটা আমার দেখার বিষয় না। যেমন এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস রুট ওভার এক্স, এটা আসবে। আমি বের করার নিয়মগুলো পরে বলছি। বাট দেখো তোমরা, এটা কিন্তু ফাংশন, বাট এটা কিন্তু ফাংশন না। তাই বলে কি আমরা এটা বলবো যে এটার বিপরীত ফাংশন? এটা বিপরীত ফাংশন না, এটা বিপরীত সম্পর্ক, বাট এই সম্পর্কটা ফাংশন না। যেমন দেখো, আমি তোমাদেরকে যদি একটু আর একটু ক্লিয়ার করাতে পারি, কই গেল, এখানে চলে যাই। আমি একটু এই যে তোমাদের জিওজেব্রা নিয়ে একটু কাজ করি। আয় তাড়াতাড়ি আয়, হ্যাঁ চলে এসছে। দেখো, আমি তোমাদেরকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশনটা একটু নিতে চাই। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ এটা, ওকে? আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হচ্ছে এটা। আর একটু বড় করব, বড় করি, এই দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ এটা। এই যে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার নিয়েছি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ এটা। এখন যদি আমি বলি এর বিপরীত সম্পর্কটা কি? বিপরীত সম্পর্ক মানে হচ্ছে এক্স এর স্থলে ওয়াই বসাতে হয়, ওয়াই এর স্থলে এক্স বসাতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি যে ওয়াই ইকুয়াল টু এক্স, আমি একটা সরলরেখা আঁকবো, এটা হচ্ছে অভেদ ফাংশনের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স। এ দেখো ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা পেয়ে গেছি কিন্তু মস্তাক, ঠিক আছে? এখন আমার প্রশ্ন, এটা কিন্তু ফাংশন ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কেন ফাংশন? আমি তোমাদেরকে সেই 1952 সালে শিখাইছি, ওয়াই অক্ষের সমান্তরালে কোনো একটা অঙ্কিত সরলরেখা গ্রাফটিকে একটি মাত্র বিন্দুতে সেট করলে সেটি ফাংশন হবে। কি ক্লিয়ার? এটা শিখেছি কিনা?
তো দেখো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা টানো না কেন এই গ্রাফকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করে, সুতরাং সেটা ফাংশন। এবারে দেখো আমি যখন এর বিপরীত সম্পর্কটা লিখবো, এর বিপরীত সম্পর্কটা মানে কি জানো? y স্কয়ার ইকুয়াল টু x, y ইকুয়াল টু x স্কয়ার না লিখে লিখবো y এর জায়গায় x আর x এর জায়গায় y। তার মানে আমরা লিখবো হচ্ছে x ইকুয়াল টু y স্কয়ার, y স্কয়ার। এই যে দেখো, দেখেছো? বিপরীত ফাংশন মানে বিপরীত সম্পর্ক, নট ফাংশন। বিপরীত সম্পর্ক মানে হচ্ছে x y এর কোন সম্পর্কে x এর জায়গায় বসাবো y আর y এর জায়গায় বসাবো x, ওকে? তবে যে সম্পর্কটা পাওয়া যায় সেটাকে বলা হয় বিপরীত সম্পর্ক। এবং তোমরা কি লক্ষ্য করেছো যে এইটা যদি একটা দর্পণ হয় মোস্তাক, এই যে দেখো y ইকুয়াল টু x সরলরেখাটা একটা দর্পণ। দেখো আমি যদি এই দুটো মিশাই দিই, পরে এটা কাজ করতেছি, y ইকুয়াল টু x, এটা হচ্ছে একটা রেফারেন্স সরলরেখা, এটাকে আমরা বলছি দর্পণ সরলরেখা, রাইট? এখন আমি y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফে একটু সুইচ টিপলাম, তাহলে y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ এটা। আর এটা যদি দর্পণ হয় মোস্তাক, তাহলে বলো তুমি এই দর্পণের এই পাশে এই বস্তুটা এরকম হবে, এই অংশটা তোমার এরকম হবে, আবার এই অংশটার গ্রাফটা হবে তোমার এরকম। কাহিনীটা কিনা? তাহলে আমি এটা যদি ক্লিক করি, এই যে দেখো, তোমার কি মনে হচ্ছে না যে এটা দর্পণ, এটার প্রতিবিম্ব এইটুকু, আর এইটুকুর প্রতিবিম্ব এই পাশে তৈরি হয়েছে, আর এইটুকুর প্রতিবিম্ব এইদিকে তৈরি হয়েছে? এটা কি তাই মনে হচ্ছে না তোমার? দেখো তো, হ্যাঁ? এখন আমাকে বলো, আমি বিপরীত সম্পর্কটা তৈরি করার পরে এটা কি ফাংশন? কেন ফাংশন না? কারণ আমরা জানি y অক্ষের সমান্তরাল সরলরেখা এই গ্রাফটাকে একাধিক বিন্দুতে ছেদ করবে, এটা কিন্তু ফাংশন না, বাট বিপরীত সম্পর্ক। কি ক্লিয়ার? এটা কিন্তু বিপরীত সম্পর্ক, নট ফাংশন। তাহলে আমরা যখন ওই যে নিয়ম অনুসারে f ইনভার্স x নির্ণয় করতেছি, তখন আসলে সেটা f ইনভার্স x, f অফ x এর বিপরীত ফাংশন না, ওটা বিপরীত সম্পর্ক। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? দেখি হয়েছে? এ ভাইজান তোমরা কি একটু বুঝেছো? একটু বলো তো প্লিজ। নিজেরা কথা বলো না, এগুলো জিনিস বুঝতে হবে। তোমরা কি বুঝতে পারলো বাবা? কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটুকু আমরা কনফার্ম হলাম যে f ইনভার্স x f অফ x এর বিপরীত সম্পর্ক, সেই সম্পর্কটা ফাংশন হতেও পারে নাও পারে, সেই সম্পর্কটা ফাংশন হতেও পারে নাও পারে। কি ক্লিয়ার? বলছে এরা বুঝেছি ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, এবার আসো, আমরা আমাদের আলোচনায় আবার চলে যাই। তাহলে দুটা জিনিস এখানে, যদি f অফ x দিয়ে তোমাকে বলে f ইনভার্স x নির্ণয় করো, তাহলে তোমরা সাধারণ নিয়মে যেভাবে করবা করে লিও, কারণ বিপরীত সম্পর্ক সেটা ফাংশন না। বাট f অফ x ইকুয়াল টু একটা ফাংশন দিয়ে যদি বলে আর বিপরীত ফাংশন নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে তোমাকে আগে ফাংশনটি একক এবং সার্বিক কিনা সেটা আগে যাচাই করতে হবে। কি ক্লিয়ার? যেমন দেখো ভাইজান, আমি যদি এরকম একটা অঙ্ক দিই, আমি যদি এটা দিয়ে বলি যে f অফ x ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7, এটা হলে f ইনভার্স x নির্ণয় করো। ওকে, f ইনভার্স x নির্ণয় করো। তাহলে মোস্তাক তুমি বলো, f ইনভার্স x কি f অফ x এর বিপরীত ফাংশন না বিপরীত সম্পর্ক? তাহলে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক নির্ণয় করার সময় একক ও সার্বিক যাচাই করার কোনো প্রয়োজন নাই, সুতরাং এখানে f ইনভার্স x নির্ণয় করে দিলেই হবে। বাট এইটা হলে যদি বলতো প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, বিপরীত ফাংশন নির্ণয় করো,
সেক্ষেত্রে কিন্তু এই ফাংশনটি একক এবং সার্বিক কিনা সেটা আগে যাচাই করতে হতো। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা এফ ইনভার্স এক্স নির্ণয় করব। তোমরা বিভিন্নভাবে এফ ইনভার্স এক্স নির্ণয় করা শিখেছ। এবার আমার কথা শোনো একটু, কয়টা নিয়মে শিখবা বলো এফ ইনভার্স এক্স নির্ণয় করা? আমি এগুলো এমনি ফিলিংস দিয়ে অঙ্ক বলে দিতে পারি এগুলোর অ্যান্সার, সিরিয়াসলি বলছি। আচ্ছা, আগে তোমাদের সনাতন পদ্ধতিতে করি। তোমরা যেটা 9-10-এ করে এসছো সনাতন পদ্ধতি, তোমাদের স্যারেরা যেটা শেখাইছে সেটা আগে করি। স্যাররা শেখাইছেন এইভাবে, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া থাকে সেইটা 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। প্রথমত ফাংশনটাকে y ধরে নিতে হয়, এটা তোমরা 9-10-এ শিখেছ। তারপরে কি করেছ, y ইকুয়াল টু একবার এফ অফ এক্স, y ইকুয়াল টু একবার এই ফাংশন ধরে পৃথকভাবে x এর মান বের করেছিলা। তাহলে অতএব y ইকুয়াল টু এফ অফ এক্স, এখান থেকে স্যারেরা বলতো লেখা যাবে x ইকুয়াল টু এফ ইনভার্স y, রাইট? এটা দিতা তোমরা ইকুয়েশন নম্বর 1। তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স বলে একবার তুমি x এর মান বের করে নিবা। এবারে y ইকুয়াল টু আবার এটা ধরে, তাহলে আবার y ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7 দিয়ে আর গুণ করে এপার ওপার পার করে তোলপার তুলে তোমরা x এর মান বের করে নিবা। এখানে আমি আর গুণ করলাম না, তাহলে x ইকুয়াল টু আমি একবারে পারি তো, ওই জন্য ঠিক আছে মাস্টার। তাহলে এখানে হবে 7y প্লাস 3 ডিভাইডেড বাই 5y মাইনাস 2, একবারে করলাম। এখানে ডট ডট দেওয়া আছে, এর অর্থ কি বাসাই করতে হবে, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু এটা বলে x এর মান বের করলাম এটা। তাহলে তোমরা বলো 1 নম্বরের বাম পারে x, 2 নম্বরের বাম পারে x, বাম্পার যদি সমান হয় তাহলে এই অঙ্ক থেকে বাম্পার ফলন দেখা যাবে, রাইট? তাহলে এই বাম্পার সমান, সুতরাং ডান পারও সমান হবে। তাহলে 1 ও 2 হতে পাই এফ ইনভার্স y, এফ ইনভার্স y ইকুয়াল টু 7y প্লাস 3 ডিভাইডেড বাই 5y মাইনাস 2, ঠিক না? এফ ইনভার্স y যখন পেয়ে গেছি তখন আমরা এফ ইনভার্স x ও বের করতে পারবো। তাহলে y এর জায়গায় কি বসালাম, x, তাহলে এটা ইকুয়াল টু 7x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। কি ক্লিয়ার হয়েছে? দেখো কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? হয়েছে? কে ক্লিয়ার? হ্যাঁ, কোথায় বোম ফুটলো রে ভাই? এটা কিভাবে এক লাইনে বের করলেন টেকনিকটা শিখাবো। কে ক্লিয়ার? তাহলে এই ধরনের বিপরীত ফাংশন, এটা একটা নিয়ম। এটা হচ্ছে সনাতন পদ্ধতি। তোমাদের 9-10-এ সঞ্জয় দাদা বিভিন্ন জনের কাছে যে জেলাতে যে উপজেলা থেকে পড়ালেখা করে এসছো তোমাদেরকে এভাবে শিখিয়েছে, রাইট? ওকে, বাট এবার আমার ফিলিংসটা দেখো। আমি এই অঙ্কটাকে কিভাবে ফিল করি? আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমার এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া ছিল মাস্টার? আবার দেখতে হবে, দেখো তো। এফ অফ এক্স ইকুয়াল টু ছিল 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7, রাইট? এটা আমাকে বের করতে বলেছে এফ ইনভার্স এক্স, অর্থাৎ এর বিপরীত সম্পর্ক। আমি এভাবে চিন্তা করি যে যেটা বের করতে বলবে, এফ ইনভার্স এক্স বের করতে বলেছে, তো যা বের করতে বলবে সেটা ইকুয়াল টু এম ধরে নাও। যে কোনো একটা ধ্রুব সংখ্যা এম ধরে নাও। ধরে নিলাম এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এম। তোমাকে যদি, এটার সুবিধা আছে এই নিয়মের, তোমাকে যদি বলতো এফ ইনভার্স হাফ বের করো,
তোমাকে যদি বলতে এফ ইনভার্স 5 বের করো, তোমাকে বলতে পারতো এফ ইনভার্স 7 বের করো, ঠিক কিনা? যেটাই বের করতে বলুক না কেন, যা বের করতে বলবে সেটা ইকুয়াল টু এম ধরে নাও। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এম। ক্লিয়ার? বাহ। এক্স ইকুয়াল টু লিখবা তখন এফ অফ এম, এই জিনিসটা লিখবা। কি ক্লিয়ার? এফ ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এম হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে এফ অফ এম। এখন প্রিয় শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন, এই এফ ইনভার্সকে এই পাশে লাভতে পার হয়ে গেল না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মেলা কিছু জানতে হবে। এফ অফ এক্স ফাংশন, এই জিনিসটাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। ওকে, ডোমেন অফ ফাংশন অর্থাৎ এই ফাংশনটার ডোমেন কিন্তু এক্স, রেঞ্জ কিন্তু এফ অফ এক্স। ডোমেন হচ্ছে এক্স এর মানগুলো ডোমেন, আর এক্স এর মানগুলো বসিয়ে যা পাওয়া যায় সেটা তো এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি রেঞ্জ। আবার আসো, এফ ইনভার্স এক্স যখন নিব তখন আমরা জানি যে কোন একটা বিপরীত সম্পর্কের ডোমেন হয় মূল ফাংশনের রেঞ্জ, ডোমেন হয় মূল ফাংশনের রেঞ্জ। ঠিক? তাহলে বলো মোস্তাক, এফ ইনভার্স এক্সটা হচ্ছে ইনভার্সের রেঞ্জ। ওকে, ইনভার্সের রেঞ্জ, এফ ইনভার্সের রেঞ্জ। তাহলে আমি যদি বলি এফ ইনভার্সের ডোমেন, এখানে এফ ইনভার্সের ডোমেন কত? সেটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। মূল ফাংশনের রেঞ্জ কত? এফ অফ এক্স, ঠিক কিনা? আচ্ছা, আমি যদি বলি এফ ইনভার্সের রেঞ্জকে তুমি কিভাবে প্রকাশ করবা? প্রকাশ করবা হচ্ছে এফ ইনভার্স এক্স দেই। তাহলে এফ ইনভার্স এক্সটা হচ্ছে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ, আর এফ ইনভার্সের ডোমেন হচ্ছে এক্স এখানে। ওকে, কিন্তু এদের পরিচয় আলাদা। পরিচয়টা কিভাবে আলাদা সেটা আমি তোমাকে বলছি। তাহলে মূল ফাংশনের ডোমেন কত? এক্স। মূল ফাংশনের রেঞ্জ কত? এফ অফ এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ ইনভার্স এক্স যেটা, সেটা হচ্ছে বিপরীত সম্পর্কের রেঞ্জ। বিপরীত সম্পর্কের সেটা ধরা আছে এম, রাইট? তাহলে বিপরীত সম্পর্কের যেটা রেঞ্জ সেটাই মূল ফাংশনের ডোমেন। দেখো, মূল ফাংশনের এখানে ডোমেন বোঝায় কিনা? এফ অফ এম মানে কি? মূল ফাংশনের ডোমেন। মূল ফাংশনের ডোমেন, মূল ফাংশনের ডোমেন কত? এম। আর এফ ইনভার্স এক্স মানে কি? এম। এফ ইনভার্স এক্সটা হচ্ছে এফ ইনভার্সের রেঞ্জ। তার মানে বিপরীত সম্পর্কের রেঞ্জ এম, যা কিনা মূল ফাংশনের ডোমেন। তাহলে মূল ফাংশনের ডোমেন মানে কি? এফ অফ ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা ডোমেন। আমি অ্যাকচুয়ালি এই সংজ্ঞা থেকে এফ অফ বিপরীত ফাংশনের রেঞ্জ লিখেছি। কি ক্লিয়ার? এখন বলো মোস্তাক, এফ অফ এম ইকুয়াল টু যখন এক্স পাইলা, আমি যদি বলি মূল ফাংশনের এখানে রেঞ্জ কত? মূল ফাংশনের রেঞ্জ কিন্তু এক্স। মূল ফাংশনের রেঞ্জ এক্স। এখানে দেখো, মূল ফাংশনের রেঞ্জ তো এক্স এখানে, তাই কিনা? যা কিনা বিপরীত ফাংশনের কি হিসেবে আছে? ডোমেন। অর্থাৎ তোমরা শুধু মনে রাখবা, আর একটু ভালোভাবে ক্লিয়ার করি, একটু পেছিয়ে গেল কথাটা, ঠিক আছে? এফ অফ ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা ডোমেন, ওকে? আর এই গোটাটা হচ্ছে রেঞ্জ। গোটাটা রেঞ্জ, এইভাবে মনে রাখো। এই গোটাটা হচ্ছে রেঞ্জ, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা ডোমেন, রাইট? এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, এখানে একটু পেশা বানাই এবার, হ্যাঁ? ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা ডোমেন। বলো মোস্তাক, তাহলে আমি যদি এই পুরা জায়গাটাতে তোমাকে বলি এফ এর ডোমেন কত? এম। এফ এর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা ডোমেন, ঠিক না? এফ ইনভার্সের ডোমেন কত? এফ ইনভার্সের ডোমেন এক্স। ভেরি গুড। তাহলে এফ ইনভার্সের ডোমেন এক্স আর পুরাটা রেঞ্জ। এরে আল্লাহ রে, কই গেল রে? এই জিনিসগুলো তো বুঝতে হবে, ছেলেমেয়েরা এগুলো বোঝে না, বুঝলা? আমি যদি তোমাকে এখন বলি যে এই পুরাটা রেঞ্জ বিপরীত সম্পর্কের, এই পুরাটা মানে তো এম, এই জিনিসটা মানে তো আবার এম,
তাই কিনা বলো? তাহলে বিপরীত সম্পর্কের রেঞ্জ এম, যা কিনা মূল ফাংশনের ডোমেন, ঠিক কিনা? আবার দেখো মূল ফাংশনের আবার রেঞ্জ কত এখানে? এফ অফ এম, মূল ফাংশনের রেঞ্জ। এফ অফ মানে কি আবার? তাহলে মূল ফাংশন রেঞ্জ এখানে এক্স, যা কিনা বিপরীতের ডোমেন। সব কথা ঠিক আছে, কিন্তু এখানে এই ফিলিংস থেকে এটা লেখা হয়, কখনোই এফ ওই পাশে লাভ দিয়ে পার হয়ে যায় না। আমাদের দেশে প্রত্যেকটা শিক্ষক, ম্যাক্সিমাম শিক্ষক এই জিনিসটাই পড়ায় যে এফ অফ এক্স ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স 2। কি হলো? যদি বলি এটা ইনভার্সের পাশে হয়ে গেল কেন, বলবে এফ ওই পাশে পার হয়ে গেল। এটা বলে পার হয়ে যায়, ফিলিংস নাই আসলে। আবার বলছি দেখো, এই জিনিসটা লিখলাম না, ক্লিয়ার করবো আজকে এই কথাটাকে আমি। বলো মোস্তাক, এই জায়গাটা থেকে তোমাকে বলতে হবে মূল ফাংশনের ডোমেন, মূল ফাংশন এফ এর ডোমেন, এফ এর ডোমেন ইকুয়াল টু এক্স কিনা বলো? এফ এর ব্র্যাকেটের ভেতরে যেটা সেটা ডোমেন। আচ্ছা, মূল ফাংশন এফ এর রেঞ্জ, এফ এর রেঞ্জ মানে গোটাটা, এফ অফ এক্স মানে 2। কি ক্লিয়ার? এখন আসো, মূল ফাংশনের যেটা ডোমেন সেটাই হবে বিপরীত ফাংশনের রেঞ্জ। মূল ফাংশনের যেটা রেঞ্জ, তাহলে মূল ফাংশনের যেটা রেঞ্জ সেটাই হবে বিপরীতের। এবারে বলো বিপরীতের ব্র্যাকেটে, এই যে বিপরীত ফাংশনের ব্র্যাকেটে কে থাকবে? ডোমেন। বিপরীতের ডোমেন কে হবে? মূল ফাংশনের রেঞ্জ। মূল ফাংশনের রেঞ্জ কত? 2, ঠিক না? এবার আসো, তাহলে এটা কিন্তু ডোমেন বসালাম, এফ ইনভার্স বিপরীতের ডোমেন, বিপরীতের ডোমেন এটা, রাইট? এবারে বিপরীত জিনিসটার রেঞ্জ কত হবে? মূল ফাংশনের যেটা ডোমেন, মূল ফাংশনের ডোমেন কত? এক্স। এই যে ভাইজান দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 2 হলে এফ ইনভার্স 2 ইকুয়াল টু এক্স হয়। এখানে এফ ইনভার্স ওই পাশে পার হয়ে যায় না, সংজ্ঞা থেকে এটা আসে, ফিলিংস থেকে আসে, অন্তর থেকে আসে। কি ক্লিয়ার হয়েছে? একই কথা বলতেছেন ভাইয়া, 2 বছর থেকে একই শিখছি। এবার কি ক্লিয়ার তোমাদের? বলো, আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? আসলে ওরা ফিলিংস নিয়ে মাথা নষ্ট করতে চায়নি। কি হয়েছে? হয়েছে? একজন বলছে আমি ওই পার হয়ে যাই শিখেছিলাম, আজকে ভালো করে শিখলাম। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার ভাইজান? তাই তো আগে তো শুনতাম পার হয়ে গেল, পার হয়ে যায় না ভাইজান, পার হয়ে যায় না, পার হয়ে যায় গাড়ি পার। ঠিক আছে? হয়েছে? তাহলে আচ্ছা, তাহলে ভাইজান আবার বলবো, আবার যদি শুনতে চাও তাহলে এরকম ভাবে আবার বোঝাও। তোমাকে আগে এই নোটেশনটা বুঝতে হবে, মানে এফ এর পরে ব্র্যাকেটের ভিতরে যা থাকে সেটা হচ্ছে মূল ফাংশনের ডোমেন, ঠিক আছে? আর এই গোটাটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, গোটাটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, ঠিক আছে? হয়েছে? তাহলে এখানে এক্সটা হচ্ছে ডোমেন। দেখো তোমাদেরকে আরো একটা জিনিস শেখাচ্ছি আমি, এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে মূল ফাংশনের কি রেঞ্জ। হয়েছে? তো এখন বলো মোস্তাক, এটা তো মূল ফাংশনের বিষয়, মূল ফাংশনের ডোমেন কত? এক্স। মূল ফাংশনের রেঞ্জ কত? এফ অফ এক্স।
মূল ফাংশনের রেঞ্জ হচ্ছে এবারে বিপরীত ফাংশন, এফ ইনভার্সটা হচ্ছে বিপরীত সম্পর্কের। ব্র্যাকেটের ভিতরে কে থাকবে? বিপরীত সম্পর্কের ডোমেন। আমরা জানি বিপরীত সম্পর্কের ডোমেন মানে হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে মূল ফাংশনের রেঞ্জ কত? গোটাটা। তাহলে এইটা হচ্ছে এই জিনিস, ঠিক আছে? এবার আসো, তাহলে এটা থেকেও তো আমি বলতে পারতেছি রে ভাই যে বিপরীত সম্পর্কের রেঞ্জ মানে ডোমেন হচ্ছে এফ অফ এক্স, যা কিনা মূল ফাংশনের রেঞ্জ। এখন বলো এই গোটাটা কি বিপরীত সম্পর্কের রেঞ্জ? তাহলে দেখো বিপরীত সম্পর্কের ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা হচ্ছে বিপরীত সম্পর্কের ডোমেন। কিন্তু কার ডোমেন? দেখো তো এই ডোমেনটা কি মূল ফাংশনের রেঞ্জ না? ঠিক না? এখন এসো, আর এই গোটা জিনিসটা কি? এই গোটা জিনিসটা হচ্ছে বিপরীত সম্পর্কের রেঞ্জ। বিপরীত সম্পর্কের রেঞ্জ হয় মূল সম্পর্কের ডোমেন। মূল সম্পর্কের, তাহলে মূল সম্পর্কের ডোমেন কে? এটা ইকুয়াল টু এক্স। দেখেছো আজকে আরেকটা জিনিস শিখলা। আর তোমাদের স্যাররা কি শিখাইতে জানো? এফ ইনভার্স আর এফ অফ এক্স। স্যাররা শেখায় এফ ইনভার্স এফ বলে কাটাকাটি গিয়ে বলে এক্স হয়। কেমন লাগে? স্যাররা শিখায় এফ ইনভার্স আর এফ বলে কাটা যায়, কাটা গিয়ে বলে এক্স হয়। এই হচ্ছে আমাদের দেশের পড়ালেখার অবস্থা। অথচ এটা পুরা জিনিসটা ফিলিংস দিয়ে আসলো, ঠিক কিনা বলো? যে এফ ইনভার্সের ব্র্যাকেটের ভিতরে থাকবে মূল ফাংশনটার রেঞ্জ। মূল ফাংশনটার রেঞ্জ কে? এফ অফ এক্স, রাইট? আর এই গোটা জিনিসটা কি? এই গোটা জিনিসটা হচ্ছে বিপরীত সম্পর্কের রেঞ্জ। বিপরীত সম্পর্কের রেঞ্জ মানে মূল ফাংশনের ডোমেন। বাস হয়ে গেল, সংজ্ঞা থেকে এগুলো আসে। কি হয়েছে ভাই? হয়েছে? তোমরা তো নোটেশনই বোঝো না রে ভাই, কি যে শিখে এসছো আল্লাহ জানে। হয়েছে? ক্লিয়ার? হয়েছে? আমি তো অঙ্কই শুরু করলাম না আজকে, দেখো তো। আবার এবার লিখেছে ভাই আমি তো শিখেছিলাম উভয় পক্ষে এফ গুণ করে। হায় 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 হায়। হয়েছে? ওকে, ক্লিয়ার? ছুটি না, এবার ক্লাস শুরু করবো আমরা। হ্যাঁ আজকের তাহলে আমরা শুরু করি। যেটা বলছিলাম যে আমার দেওয়া ছিল এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। ওকে, আমাকে বের করতে হবে এফ ইনভার্স এক্স। তো আমি তোমাদেরকে বললাম যেটা বের করতে বলবে সেটা ইকুয়াল টু এম ধরবা। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে সরাসরি আমরা লিখতে পারবো এফ অফ এম ইকুয়াল টু এক্স। একবার লিখতে পারবো, রাইট? একবার ফিলিংস থেকে। কি ক্লিয়ার? বা এফ অফ এম কোথেকে পাবো? এফ অফ এক্স যেহেতু দেওয়া আছে, এফ অফ এক্স থেকে আমি এফ অফ এম বের করতে পারবো। তাহলে এফ অফ এম মানে হচ্ছে 2m প্লাস 3 ডিভাইডেড বাই 5m মাইনাস 7 ইকুয়াল টু এক্স, রাইট? কিন্তু দুঃখের বিষয় ভাইজান, আমাকে তো বের করতে হবে এফ ইনভার্স এক্স। আর তুমি কিন্তু ধরে নিয়েছিলা এফ ইনভার্স এক্স মানে এম। এফ ইনভার্স এক্স মানে এম। বলো তো এখান থেকে এম এর মান বের করা সম্ভব কিনা? তাহলে বাহ, আর গুণ করে এপার উপর পার করে তোলপাড় তুলে 5mx মাইনাস 7x ইকুয়াল টু 2m প্লাস 3, বা এম এর মান আমাকে বের করতে হবে। এ পাশে পার করে নিয়ে আসো, 5mx মাইনাস 2m ইকুয়াল টু 7x প্লাস 3, বা এম কমন নিয়ে ওই পারে পার করে দিলে আসবে তোমার 7x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। এম এর মান পাইছো না? হোয়াট ইজ এম? এম মানে কি? এফ ইনভার্স একবারে বের হয়ে যাবে, মানে দুইটা ইকুয়েশন তৈরি করার এখানে কোনো প্রয়োজন নাই। তাহলে অতএব এফ ইনভার্স এক্স এটা ইকুয়াল টু 7x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো? কোনো ভেজাল আছে এখানে? হয়েছে?
কি ক্লিয়ার সবার? কারো কি কোনো ভেজাল আছে এটুকু বুঝতে বলো প্লিজ। কি ক্লিয়ার? কিন্তু এগুলো এত সহজ অঙ্ক, এগুলো সহজ অঙ্ক আসলে পরীক্ষায় আর ওরকমভাবে দেয় না। আমি যে অঙ্কগুলো করাতে চাই এখন সেগুলো আসলে এরকম। দেখো, যেমন দেখো, আমি যদি তোমাকে এখন প্রশ্ন দিই, তোমাদের কিন্তু বাটাম খুলে যাবে এই অঙ্কগুলো করতে গেলে। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা হলে তোমাকে আমি বের করতে বললাম এফ ইনভার্স মাইনাস 2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বললাম। এই অঙ্ক যদি তোমাদেরকে করতে দেই, ঠিক আছে, তোমরা যদি আগের নিয়মে করতে যাও তাহলে বাটাম কিন্তু খুলে যাবে। আর যদি আমাকে তোমরা মানো, আমার কথা অনুযায়ী চলো, তাহলে তোমরা বলো আমি কি বলেছিলাম, যা বের করতে বলবে সেটা ইকুয়াল টু এম ধরবো। এফ ইনভার্স মাইনাস 2 ইকুয়াল টু এম, তাহলে বাহ, এফ অফ এম ইকুয়াল টু তাহলে হবে মাইনাস 2। এফ অফ এম কোথেকে পাবো? এফ অফ এম মানে এফ অফ এক্স থেকে পাবো, তার মানে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 2। বাহ, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টর করলে m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব m ইকুয়াল টু কি আসবে বলো? 2 বা 3। হোয়াট ইজ m? হোয়াট ইজ m? m ইকুয়াল টু f ইনভার্স মাইনাস 2। তাহলে অতএব f ইনভার্স মাইনাস 2 ইকুয়াল টু 2 বা 3 না লিখে সেট আকারে লিখতে হয় 2 আর 3, কারণ ফাংশন কিন্তু ওয়ান কাইন্ড অফ সেট। কি ক্লিয়ার? তাহলে f ইনভার্স মাইনাস 2 ইকুয়াল টু 2 আর 3, এটা বিপরীত সম্পর্ক আসলে, অর্থাৎ মাইনাস 2 বিন্দুতে ফাংশনটির বিপরীত সম্পর্কটির দুইটা মান পাওয়া যাবে। কয়টা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া যাবে। তোমরা কি দেখতে চাও যে এটার বিপরীত সম্পর্ক করার পরে এক্স এর জায়গায় মাইনাস 2 বসালে দুইটা মান আসবে? ঠিক আছে, এটা তো ফাংশন না, এটা বিপরীত সম্পর্ক। জাস্ট তোমাকে বলা হয়েছে এই ফাংশনটার বিপরীত সম্পর্ক তৈরি করে এক্স এর মান মাইনাস 2 বসালে ফাংশনটির মান কত হয় সেটা বের করো, মানে ওইটার মান কত হয় সেটা বের করো। দুইটা মান আসতেছে। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ভাইজান? এম এর জায়গায় ওয়াই ধরলেও তো হয়। আরে ভাই তুমি যা ইচ্ছা তাই ধরো, কিন্তু কনসেপ্টটা এটা কিনা, তুমি এম ধরো, ওয়াই ধরো, এক্স ওয়াই জেড, যা 26টা অক্ষরে যে কোনো অক্ষর ধরো, সমস্যা নাই। কি ক্লিয়ার? কিন্তু এটা কি কোনো প্রশ্ন হইল পাগলারা? এই প্রশ্ন তো আমি দেবো না। আমি যদি তোমাকে দিই এই ধরনের প্রশ্ন, তাহলে কি হবে দেখো। এত সহজ অঙ্ক কি আর দেয় নাকি মানুষ? এগুলো তো সবাই পারবে এখন। যদি আমি তোমাদেরকে এরকম অঙ্ক দিই, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এইটা হলে এফ ইনভার্স মাইনাস 5 ইকুয়াল টু হোয়াট, রাইট? এফ ইনভার্স মাইনাস 5 ইকুয়াল টু হোয়াট, এটা দিলাম এ নম্বরে। বি নম্বরে দিলাম এফ ইনভার্স 10 ইকুয়াল টু হোয়াট। সি নম্বরে দিলাম এফ ইনভার্স 10,26, এইটা দিলাম সেকেন্ড ব্র্যাকেটে। ডি নম্বরে দিলাম এফ ইনভার্স 10 দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 26 দিলাম। ই নম্বরে দিলাম এফ ইনভার্স উল্টা থার্ড ব্র্যাকেট দিলাম 26 দিলাম। ওয়াও, এগুলো দিলাম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এফ ইনভার্স মাইনাস 5, দ্বিতীয়টা এফ ইনভার্স 10, তৃতীয়টা এফ ইনভার্স 10 আর 26, চতুর্থটায় এফ ইনভার্স 10 থেকে 26 পর্যন্ত সব, মনে করো না 10 থেকে 26 পর্যন্ত সব পূর্ণ সংখ্যা, ভগ্নাংশগুলো আছে কিন্তু। তারপরে এফ ইনভার্স 10-এর থেকে বড়, 26-এর থেকে ছোট মানগুলো বসালে কেমন মানগুলো আসবে? এবার তো বাটাম খুলতে শুরু করবে।
ঠিক কিনা? দেখো ভাই জান, আমি এই নম্বরটা সলভ করতেছি আগে। ধরি এফ ইনভার্স -5, এফ ইনভার্স -5 ইকুয়াল টু এম। সৎ লোকের এক কথা, যা বের করতে বলবে সেটা ইকুয়াল টু এম ধরবো, রাইট? তাহলে বাহ, এফ অফ এম ইকুয়াল টু -5 হবে ভাইজান। বাহ, এফ অফ এম মানে কি? এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -5, অতএব এম স্কোয়ার ইকুয়াল টু -6। তোমরাই বলো তো ভাইজান, পৃথিবীতে এম এর কি বাস্তব মান আছে যার উপরে বর্গ করলে -6 হয়? এটা সম্ভব না। পৃথিবীতে কি এমন কোন বাস্তব সংখ্যা আছে যার উপরে বর্গ করলে মাইনাস হয়? হয় না। তাহলে অতএব তোমাকে লিখতে হবে এম ইকুয়াল টু, এখানে ফাঁকা সেট ফাই। অতএব হোয়াট ইজ এম? এম মানে হচ্ছে এফ ইনভার্স -5, এটা ইকুয়াল টু ফাঁকা সেট। এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কের জন্য এফ ইনভার্স -5 নির্ণয় করা সম্ভব না, অর্থাৎ কোনো উপাদান পাওয়া যায় না, এই জন্য এটা ফাঁকা সেট লিখতে হবে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার? কোন সমস্যা? কি ক্লিয়ার? এবার আসো, তাহলে দ্বিতীয়টা আমি করাবো না, বি নম্বর করাবো না, সি নম্বর দেখো। সি নম্বরটা দেখো এবার। এফ ইনভার্স 10 থেকে 26, হ্যাঁ মনে রেখো মস্তাক। তাহলে আমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। আমাকে বের করতে হবে এফ ইনভার্স 10 আর 26। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কালটা ধরে নেব আমি এম, বা তাহলে শতলোকের এক কথা, তাহলে এফ অফ এম ইকুয়াল টু হবে 10 আর 26। তাহলে বা এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হবে 10, 26। বাম পাশেরটা রাশি, ডান পাশেরটা সেট। এটা দ্বারা বোঝানো হয়েছে এম স্কোয়ার প্লাস 1 এর মান হবে 10 আর 26। তাহলে এম এর মান কত হতে হবে? মনে রাখবা, অতএব এম স্কোয়ার ইকুয়াল টু, এই 1 কখনো এখানে বিয়োগ হয় না, এই 1 বিয়োগ হবে এই উপাদানগুলো থেকে, প্রত্যেকটা উপাদান থেকে 1 বিয়োগ হবে। এটা সেট, ডান পাশে একটা সেট, বাম পাশে কিন্তু একটা সেট। ওকে, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু হবে 9 আর 25। অনেক হেটার্স আছে, এম স্কোয়ার ইকুয়াল টু লিখবে 10, 26, এই প্লাস 1 ওই পাশে গিয়ে -1 হলো। কানের উপর দেওয়া উচিত তাদের। 1 এইভাবে কখনো বিয়োগ হয় না। ডান পাশে সেট, সেটের উপাদান 10 আর 26, বাম পাশে তাও মনে করতে হবে সেটের উপাদান, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু একবার 10, এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু একবার 26। তাহলে এম স্কোয়ারের মান আসলে 9 আর 25। কি ক্লিয়ার? অতএব এম ইকুয়াল টু, তাহলে কি করতে হবে? এম স্কোয়ারের মান 9 হলে এম এর মান +-3, এখানে আসবে +-5। তারপরে সেটের সঠিক সংজ্ঞা অনুসারে সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড়র দিকে, -5, -3, +3, +5। এই যে হোয়াট ইজ এম? এম মানে এফ ইনভার্স এই জিনিস, ঠিক কিনা? অতএব এফ ইনভার্স 10, সরি সেকেন্ড ব্র্যাকেট, আর 26 ইকুয়াল টু এইটা। এইভাবে করতে হবে। তাহলে যে সকল হেডার্সরা এইভাবে করবে, ঠিক আছে, তাদেরকে নিষিদ্ধ করে দাও। কি ক্লিয়ার? অভিযান ক্লিয়ার? বলো। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কারো কি কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। ভেরি গুড। হয়েছে? তাহলে পরেরগুলো আজকে আর করাচ্ছি না, কারণ পরেরগুলো অসমতার সমাধানের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো করিয়ে সামনের দিন ইনশাল্লাহ আবার করাবো নি।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।